শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানে আজকের পর্ব কৈশোরে বিজ্ঞান ও উদ্ভাবন দক্ষতা। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন KM সানাউল হক এবং অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত হচ্ছে FM 100.8 মেগাহার্জে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় অন্যের জ্ঞানের অনুকরণ করতে গিয়ে নতুন জ্ঞান সৃষ্টির সুযোগ হয় না। সময় ও পরিবেশের পরিবর্তনের সাথে সাথে জীবনের বেঁচে থাকার উপাদানের বদল এসেছে। কক্সবাজারের পরিবেশের যে ক্ষতি হচ্ছে তার ফলে আমাদের ভবিষ্যৎ কতটা দুর্বিষহ হতে পারে সে গবেষণার সুযোগ থাকা দরকার। কৈশোর থেকেই জ্ঞান, বিজ্ঞান, যুক্তি ও বাস্তবতার মিল রেখে জীবন ও পরিবেশ ব্যবস্থাপনার শিক্ষা উন্নয়ন প্রয়োজন। কৈশোরে বিজ্ঞান ও উদ্ভাবন দক্ষতা উন্নয়নে প্রেরণা যোগাতে এখন রয়েছে শ্রুতি নাটক মননে বিজ্ঞান ও উদ্ভাবনী দীপ্তি। শ্রুতি নাটক মননে বিজ্ঞান ও উদ্ভাবনী দীপ্তিতে অভিনয় করেছেন মামদুহা ইসলাম মামু ও তার দল। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা উপভোগ করি শ্রুতি নাটক মননে বিজ্ঞান ও উদ্ভাবনী দীপ্তি। সুমি, এই নে দুধটুকু খেয়ে নে। মা বলল তোর নাকি গরম গরম দুধ খেতে ভীষণ অনীহা। ভাইয়া, কাল স্কুলের বিজ্ঞান মেলায় আমাকে প্রকল্প উপস্থাপন করতে হবে। এখন মানুষকে কিভাবে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানো যায় সেই গবেষণার চিন্তা মাথায় ঘুরছে। এর মধ্যে কি দুধ খেতে ইচ্ছে করে বলো? কিন্তু না খেলে মাথা ঘাটানোর শক্তি আসবে কোথা থেকে? লক্ষ্মী বোন আমার, খেয়ে নে। কাল প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি কেমন হলো? বেশ ভালো ভাইয়া। আমাদের পরিবারে বিজ্ঞানের প্রতি আগ্রহ থেকে আমার মধ্যেও আগ্রহের সৃষ্টি হয়েছে। তোমার মাধ্যমে হাতে খড়ি হলো। ধীরে ধীরে কত কিছু জানলাম, শিখলাম। তুমি তো জানোই, এখন আগ্রহের কেন্দ্রবিন্দু বিজ্ঞানের সাধনা করা। বংশাণুবিজ্ঞান মানে জেনেটিক্স নিয়ে গবেষণার কাজ করা। মানুষের স্বাস্থ্য ও রোগবালাইয়ের সাথে তার বংশসূত্রের কোন ধরনের সম্পর্ক আছে তা নিয়েই তো আমার আগামীকালের গবেষণা প্রকল্প উপস্থাপনা। বাহ, দারুণ! দেখা যাক আমার মেডিকেলে পড়াশোনার জন্য তোর গবেষণা প্রকল্পের জ্ঞান কতটুকু কাজ করে। আরেকটা বিষয়, তুই আর আমি তো একই স্কুলে পড়েছি। স্কুলের বিস্তৃত ল্যাব সুবিধা ও সেখানে প্রয়োজনীয় নির্দেশনা, বিশেষত শিক্ষক মণ্ডলীর নিবিড় পর্যালোচনা আমাদের পড়ালেখায় দারুণ প্রেরণা জুগিয়েছে। শুধু তাই নয়, বাস্তবে কাজে লাগাতেও সাহায্য করেছে। বর্তমানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়ছে তারা কর্মক্ষেত্রে অনেকের চেয়ে এগিয়ে। এটা শুধু চিকিৎসার ক্ষেত্রে নয়, বরং কৃষি, খাদ্য, ঔষধ, শিল্পে অনেক অবদান রাখছে। আমরা তো শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া বিজ্ঞান পড়ে আর কি করা যায় তাই জানি না। তার চেয়ে বড় কথা হলো এই বিষয়ে আমার দারুণ আগ্রহ। তাই তো দিনের পর দিন এটা নিয়ে গবেষণা করতে পারছি। আমাদের স্কুলের বিজ্ঞান স্যার সমমনা কয়েকজনকে নিয়ে বিজ্ঞান মেলার জন্য একটা দল করে দিলেন। স্যারের নিবিড় তত্ত্বাবধানেই তো আমরা প্রকল্পের কাজ এত দূরে গিয়ে নিতে পেরেছি। স্যার বলেছেন এই অভিজ্ঞতা আমাদের পেশাগত জীবনেও অনেক কাজে লাগবে। তোর কথা শুনে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। স্কুলের বায়োলজি ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাসে কত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেছি স্যারকে। আমার আগ্রহ দেখে স্যার একদিন আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি হতে চাও? আর তুমি বলেছিলে আমি মানুষের রোগ নিয়ে গবেষণা করতে চাই। দেখেছ ভাইয়া, সেই দিন তোমার জীবনের লক্ষ্য স্থির করার বিষয়টা আজ তোমাকে মেডিকেলের শিক্ষার্থী হওয়ার পিছনে অনুপ্রেরণা জুগিয়েছে। তুই কি হতে চাস? জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। স্কুলের বিভিন্ন ল্যাব থেকে
দলগতভাবে আজ বেশ কয়েকটি দল বিজ্ঞান মেলায় নিজেদের উদ্ভাবনীমূলক প্রকল্প উপস্থাপন করেছে। এখন সেরা ৩টি প্রকল্পের নাম ঘোষণা করা হবে। উপস্থিত আছি আমি বিজ্ঞানী ও লেখক ডাক্তার জামান ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিজ্ঞান মেলায় তোমরা যারা অংশগ্রহণ করেছ, প্রত্যেকের প্রতি অশেষ শুভকামনা। আজকে যারা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণ করেছ, তারা প্রত্যেকেই দারুণ মেধাবী। অসাধারণ চিন্তাশক্তি তোমাদের মধ্যে। তোমাদের প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে। তোমাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে, কর্মজীবনেও তোমরা এই চেতনা ধরে রাখবে। আমাদের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা পালন করবে। এখন আমি বাস্তবে কাজে লাগানো যায় এমন কিছু প্রকল্পের নাম ঘোষণা করছি। প্রথমে রয়েছে মানুষের রোগবালাইয়ের জন্য তার বংশসূত্র কিভাবে প্রভাবিত করে তা নিয়ে গবেষণার প্রকল্প। এই প্রকল্পের দলনেতা সুমি রহমান। এরপর রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভ্রমণ এলাকার জন্য ট্যুরিস্ট গাইড মোবাইল অ্যাপ প্রকল্প, এবং এই প্রকল্পের দলনেতা কাজী আরিবা। এছাড়া রয়েছে সমুদ্র সৈকতের বর্জ্য অপসারণ, সামুদ্রিক মাছ সংরক্ষণ প্রক্রিয়া, মাটি ছাড়া পানিতে শাকসবজি চাষ, বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে মোবাইল অ্যাপ, ওষুধে গাছ নিয়ে গবেষণার প্রকল্প। আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবার প্রতি করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমার নাম সুমি, আমি ৭ম শ্রেণীতে পড়ি। আচ্ছা স্যার, বিজ্ঞান শিক্ষা কি চাকরির কথা চিন্তা করে পড়ব, নাকি সমস্যা সমাধানের পথ হিসেবে নিব? ধন্যবাদ সুমি। দেখো, বিজ্ঞান শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য না, মানবজাতির উপকারের জন্যও দরকার। আর জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন আমাদের সবার হয়। তাই চাকরির পেছনে না ছুটে গবেষণা ও হাতে কলমে চর্চা করলে কাজের কোনো সমস্যা হবে না। আচ্ছা স্যার, বৈজ্ঞানিক উদ্ভাবনগুলো শুধুমাত্র মানুষের কল্যাণের কাজে ব্যবহার করার জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ সুমি। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, ভালো মন্দের ফারাক চিনতে হবে, সর্বোপরি মানুষ হয়ে উঠতে হবে। আমি নিজেও চাই বিজ্ঞান শুধুমাত্রই যেন মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। এত স্বতঃস্ফূর্তভাবে বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপনের জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি শুভেচ্ছা। এখন তোমাদের একটা দারুণ খবর দেওয়া যাক। আগামী সপ্তাহে তোমাদের স্কুলে এমন একটা ল্যাব হবে যেখানে গবেষণার জন্য সকল কিছুর সুবিধা থাকবে। যেমন যারা মেডিকেলে পড়ে ডাক্তার হতে চায় তাদের ওই বিষয়গুলো চর্চার যন্ত্রপাতি থাকবে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইলে তা গবেষণার ব্যবস্থা থাকবে। আর কম্পিউটার থাকার পরও আমরা চালাতে পারি না, সেটা চালানোর লোক দেওয়া হবে। এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সামাজিক সমস্যা যেমন বাল্যবিয়ে বন্ধ করা এবং কৃষি ও ব্যবসার বিভিন্ন পণ্যের উৎপাদন ও বাজার নিয়ে গবেষণার সুযোগ থাকবে। মোট কথা, স্কুলের ল্যাব তালাবদ্ধ না রেখে সেখানে সকল শাখার বিষয় নিয়ে ছোট ছোট দলে গবেষণার সুযোগ থাকবে, যাতে করে তারা হাতে কলমে চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে যে তারা বিজ্ঞান, কলা, ব্যবসায় শাখার মধ্যে কোনটিতে পড়ালেখা করবে। অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে পড়ালেখা করলে অনেক সময় সফলতা নাও আসতে পারে। ধন্যবাদ স্যার। এমন একটা ল্যাব ও গবেষণার সুযোগ সকল স্কুলে থাকা প্রয়োজন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন শ্রুতি নাটক মননী বিজ্ঞান ও উদ্ভাবনী দীপ্তি। অনুষ্ঠানের এ পর্যায়ে কৈশোরে বিজ্ঞান ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কেন জরুরি এ বিষয়ে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতবিনিময় করতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মইনুল ইসলাম, কারিগরি কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, কলাতলী, কক্সবাজার। জনাব মোহাম্মদ মইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শিক্ষার্থী বন্ধুদের সাথে কথোপকথনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় কিশোর কিশোরী বন্ধুরা,
আমরা এতক্ষণ মননে বিজ্ঞান ও উদ্ভাবনে দীপ্তি শ্রুতি নাটকটি শুনলাম, যেখানে সুমি চরিত্রটির মানুষের স্বাস্থ্য ও রোগবালাইয়ের সাথে তার বংশসূত্রের সম্পর্ক নিয়ে গবেষণার বিষয়টি প্রশংসনীয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিশোর কিশোরীরা বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য ল্যাব ও ক্লাসের পড়ালেখা এমন হওয়া প্রয়োজন যাতে সুনির্দিষ্ট পেশায় যাওয়ার সুযোগ তৈরি হয়। প্রত্যেক ক্লাসে বিজ্ঞানের বিষয় যা পড়বে তা আবার ল্যাবে হাতে কলমে গবেষণা করার সুযোগ কতটুকু আছে তা নিয়ে তোমাদের মতামত, গল্প ও অভিজ্ঞতা শুনব। এখন আমি আজকের আলোচনায় অংশগ্রহণকারী একজন কিশোরীর কাছে জানতে চাইব, বর্তমানে স্কুলে বিজ্ঞান ও উদ্ভাবনের জন্য যে ল্যাব আছে তা কিভাবে ব্যবহার হচ্ছে এবং ক্লাসের বিষয়গুলো তোমরা কিভাবে চর্চা করো, এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বা জীবন ঘনিষ্ঠ গল্প তোমাদের থেকে শুনতে চাই। ধন্যবাদ জানানোর সুযোগ দেওয়ার জন্য। যেহেতু আমাদের পাঠ্য বই এর জ্ঞান হলো পুঁথিগত বিজ্ঞান বা জ্ঞান, তাই আমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞান ও উদ্ভাবন দক্ষতা উন্নয়নে এই পাঠ্য বই আমাদের সবসময় সঠিক জ্ঞান দিতে পারে না বা সেই জ্ঞান আমরা ভালোভাবে বুঝতে পারি না। তাই আমাদের প্রয়োজন হয় একটি ল্যাবরেটরি। আমাদের বিদ্যালয়ে একটি ল্যাব আছে। আমরা যখন আমাদের পড়াগুলো বুঝতে না পারি তখন আমাদেরকে আরও সুন্দর করে বোঝানোর জন্য আমাদের স্যাররা আমাদেরকে ল্যাবে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি সব কিছু দেখান এবং বোঝান। যেমন আমাদের জীববিজ্ঞান বইয়ে একটি কঙ্কালের ছবি আছে এবং সেখানে সেই কঙ্কালের গঠন আকার নিয়ে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে। আমরা এই আকার নিজ চোখে দেখতে চেয়েছিলাম, তাই আমাদের জীববিজ্ঞানের শিক্ষক আমাদেরকে ল্যাবে নিয়ে গেলেন এবং আমাদেরকে সেই আকার এবং তার বিভিন্ন কাজ আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরাও খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। আবার আমাদের রসায়ন বিজ্ঞানে যে পরমাণু আছে তার একটি পরমাণু মডেলও আমাদের ল্যাবে রয়েছে। স্যার আমাদেরকে সেই পরমাণুর গঠন খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং সেই পরমাণুর মধ্যে যে ইলেকট্রন রয়েছে সেগুলো কিভাবে ঘুরে, সেগুলোর যে পর্যায় রয়েছে, যেই উপশক্তি স্তরগুলো রয়েছে সেগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এখন আমরা খুব ভালোভাবে সেগুলো বুঝতে পেরেছি এবং আমরা আশা করি এগুলো আমাদের সব সময় মনে থাকবে। আবার আমরা যখন বিভিন্ন পড়া পাঠ্য বইয়ের বুঝতে না পারি তখন আমরা আমাদের সহপাঠীরা একসাথে মিলে সেই পড়াগুলো আলোচনা করি এবং একজন আরেকজনকে আমাদের মতামতগুলো জানাই। যদি আমরা নিজেদের মতামতের ভিত্তিতে আমাদের প্রশ্নের উত্তর না পাই তাহলে আমরা স্যারের কাছ থেকে আমাদের উত্তরগুলো জেনে নিই এবং বুঝে নিই। ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর করে তুমি তোমার জীবন ঘনিষ্ঠ গল্প আমাদেরকে শুনিয়েছ। এখন আমি আজকের আলোচনার অংশগ্রহণকারী একজন শিক্ষকের কাছে জানতে চাইব, শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন জীববিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, কৃষি, পদার্থ ও রসায়ন বিজ্ঞান, কম্পিউটার এবং অন্যান্য সমাজবিজ্ঞানের বিষয়গুলো শেখার জন্য ল্যাবে হাতে কলমে বা বাস্তবে প্রয়োগ করার কি কি সুযোগ আছে, এই বিষয়ে আপনার বাস্তব অভিজ্ঞতা ও জীবন ঘনিষ্ঠ গল্প শুনতে চাই। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, জীববিজ্ঞান শিক্ষক, জালালতলী হাই স্কুল। আমার স্কুলে যে গবেষণাগার আছে তাতে বিশেষ করে জীববিজ্ঞান শাখায় অত্যন্ত সুন্দরভাবে ক্লাস উপস্থাপন করা হয়, যা ছেলেরা ক্লাস গ্রহণ করার পরেই ওরা আনন্দ উচ্ছলভাবে আমার কাছ থেকে অনেক কিছু জেনে নেয়। এছাড়াও আছে রসায়ন বিজ্ঞানের বিভিন্ন দিক, যেগুলি স্যাররা বিভিন্ন হাতে কলমে শিক্ষার মাধ্যমে ওদেরকে সহজেই শিক্ষা দান করতে পারে। এরপরও আছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা, যেগুলি এরা হাতে কলমে সহজেই নিতে পারে। এরপরও বিজ্ঞান শাখার বিভিন্ন দিক যেগুলি অজানা রয়েছে এগুলো বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ছাত্রের কাছ থেকে জেনে নিই। এছাড়াও আমরা যতজন শিক্ষক রয়েছি সবাই আমরা আমাদের স্টুডেন্টদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। ধন্যবাদ। বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু কতখানি সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবে তা জানা নেই। যেমন অনেকেই বলে বড় হয়ে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে চায়। যদি জানতে চাওয়া হয় কেন চান, তাহলে উত্তর আসে মা বাবা চায়, টাকা ও সম্মান বেশি। এটা বলে খুবই কম আছে নিজেদের আগ্রহের জন্য পড়তে চাই। তাই স্কুলে এমন একটা ল্যাব থাকা দরকার
যেখানে সকল ধরনের বিষয় নিয়ে গবেষণা করে নতুন নতুন সমাধান তৈরি করবে। এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। আমরা সকলের মতামত নিয়ে কি করা যেতে পারে সেই বিষয়ে পরামর্শ করব। যেমন যারা মেডিকেলে পড়তে চায়, ডাক্তার হতে চায়, ওষুধ নিয়ে গবেষণা করবে, যারা ল্যাবের কর্নারে যাতে তাদের জন্য একটা কঙ্কাল থাকে বা মানবদেহের একটা ছবি ঝুলানো থাকে, তারপর মাটি এবং কাগজ দিয়ে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে গল্প লেখা, বিভিন্ন ঔষধি পাতা সংগ্রহ করে এর গুণাগুণ নিয়ে প্রবন্ধ বা প্রতিবেদন তৈরি করা যেতে পারে। তারপর আমরা যারা হয়তো দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই কিংবা রসায়ন, পদার্থ বা কম্পিউটার নিয়ে পড়তে চাই, এই বিষয়গুলি নিয়ে যারা আমরা কাজ করতে চাই তাদের জন্য আমরা ল্যাবের কর্নারে থাকবে তাদের মহাকাশ বিজ্ঞানের তথ্য, ইলেকট্রনিক্স, কম্পিউটারের সফটওয়্যার, পরমাণু শক্তি, খাবার তৈরির উপাদান, কসমেটিক্স, ঔষধ, সার, পেইন্টস, মেটাল, ভোজ্য তেল, পলিমার, গার্মেন্টস উৎপাদনকারী উপাদান। এক একটি বিষয় নিয়ে গল্প, রচনা, প্রতিবেদন আমরা তৈরি করতে পারি এবং এর জন্য আমরা গবেষণা চেষ্টা করতে পারি। কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের কাজের সুযোগ আছে সেই তথ্য আমরা জানতে পারি। আমরা যেমন অনেকে আবার পড়তে চাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, যেটাকে বংশগতিবিদ্যা বলা হয়। আবার অনেকে পড়তে চাই জীববিজ্ঞান নিয়ে, যেটাকে আমরা জীব প্রযুক্তি বলে থাকি। তো এইসব পড়তে গিয়ে আমরা যদি আমাদের যে কৃষি, ঔষধ, পশু, মৎস্য, ফরেনসিক, পরিবেশ রক্ষা, মানব স্বাস্থ্যের উন্নয়ন, রোগ মুক্তি সকল ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা চেতনাটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা অনেকে চাই যে আমরা পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের জন্য আমরা কাজ করি, বা অনেক সময় এটার উপরে যে ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করতে চাই, বা কেউ আবহাওয়াবিদ্যার উপরে আমরা কাজ করতে চাই বা আমরা গবেষক হতে চাই। তাহলে আমরা বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করার যে সরঞ্জামাদি সেগুলো আমরা ল্যাবের এক জায়গায় আমরা রাখতে পারি। কিশোর কিশোরী বন্ধুরা যারা তোমরা এখানে উপস্থিত রয়েছো, তারা এই বিষয়ে কি জানতে চাও প্রশ্ন করতে পারো। আমার প্রশ্নটি হলো, একজন পদার্থবিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানী হতে হলে আমাদের সমগ্র জীবনে কী ধরনের কলাকৌশল অবলম্বন করতে হবে? ধন্যবাদ তোমাকে তোমার এই সুন্দর প্রশ্নের জন্য। একজন পদার্থ বা মহাকাশ বিজ্ঞানী হতে গেলে তোমাকে এখন থেকেই সেসব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। যেমন তুমি যখন অবসরে থাকবে এই বিষয়ের অ্যানিমেশন এবং এক্সপেরিমেন্টগুলো ইউটিউবে দেখতে পারো। তাছাড়া একটি নোটবুকে তোমার ইচ্ছে অনুযায়ী বিষয়গুলো নোট করে রাখতে পারো এবং কোনো প্রশ্ন থাকলে তা লিখে রাখতে পারো এবং পরবর্তীতে তোমার শিক্ষকদের সাথে এ নিয়ে পরামর্শ করতে পারো। ধন্যবাদ তোমাকে। এখন আমি তোমাদের মধ্য থেকে একজন কিশোরীর কাছে প্রশ্ন শুনতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি অধরা পাল দোলা, জালালতল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর একজন ছাত্রী। আমার প্রশ্নটি হলো, একজন মনোবিজ্ঞানী হতে হলে আমাদের কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? ধন্যবাদ তোমার এই সুন্দর প্রশ্নের জন্য। মনোবিজ্ঞান এমন একটি সাবজেক্ট, এই বিষয়ে আমাদের সকলেরই জ্ঞান অর্জন করা দরকার। কারণ মনের বিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান যা আমরা কারো দিকে তাকালেই সেটা বুঝতে পারি যে সে কি চায়, তাকে কিভাবে পড়ালে সে ভালো করে বুঝবে বা তাকে কিভাবে শেখালে সে ভালো করে বুঝতে পারবে। এটা কিন্তু মনোবিজ্ঞানের উপর অভিজ্ঞতা থাকলে সেটা সহজেই করা যায়। তাই মনোবিজ্ঞানী হতে হলে তোমাকে এখন থেকেই মনোবিজ্ঞানের যে সাবজেক্টিভ বিষয়গুলো রয়েছে এগুলো তোমাকে জানতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে এই বিষয়ে তোমার চিন্তা চেতনাটাকে প্রসারিত করতে হবে এবং এই বিষয়ে পাঠ্যপুস্তকের সহযোগিতা নিতে হবে এবং পাশাপাশি তুমি এই বিষয়ের টপিকসগুলো তুমি ইউটিউব, গুগল এবং আমাদের যে অনলাইন মাধ্যম সেখান থেকে তুমি নিয়ে সেগুলোর চর্চা করতে পারো। সর্বোপরি তোমার আশেপাশে যারা কোনো মনোবিজ্ঞানী থাকলে তাদের পরামর্শ নিতে পারো। এভাবে তুমি এগিয়ে যেতে পারো। এতক্ষণ আমি উপস্থিত কিশোরীদের কাছ থেকে অনেক মূল্যবান প্রশ্ন শুনেছি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি অভিভাবকদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। যদি কোনো অভিভাবক কিছু জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন। আমি বৈশাখী পালিত। আমি অভিভাবক হিসেবে জানতে চাই, নতুন শিক্ষা কারিকুলামে পাঠ্য বিষয়ের তথ্যগুলো ব্যবহারিকভাবে বা হাতে কলমে কাজ করে কিভাবে শিক্ষার্থীরা বাস্তব জীবনে সফল হতে পারে। ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। নতুন শিক্ষা কারিকুলামের পাঠ্য বিষয়ের
বিষয়ে ব্যবহারিকভাবে হাতে কলমে আমরা কিভাবে সফল হতে পারি সেই প্রশ্নই তিনি করেছেন। আমাদের এখন বর্তমান যে নতুন কারিকুলাম রয়েছে, এই কারিকুলামটি অত্যন্ত বাস্তব বিজ্ঞান ভিত্তিক। আমাদের দৈনন্দিন কাজে আমরা যে লেখাপড়া করছি সেটা এতদিন আমরা শুধু মুখস্থ বিদ্যাই আমরা করে গিয়েছি। বাস্তব জীবনে এর প্রয়োগ কিভাবে করতে হয়, কিভাবে আমরা ছোটকাল থেকে পড়ালেখার মাধ্যমে নিজেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারি, সেই নির্দেশনাগুলো বর্তমান কারিকুলামে রয়েছে। এখন এই কারিকুলামগুলো আমরা কিভাবে করব সেই বিষয়ে সরাসরি নির্দেশনাগুলো রয়েছে পাঠ্য বইয়ের মধ্যেই। তাই আমরা সেই নির্দেশনা অনুসারে যদি আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা পড়াতে পারি, তাহলে আমরা সেটা সফল হতে পারি সেই বিষয়ে। তাছাড়া আমরা আমাদের সেই নির্দেশনাগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি ব্যবহারিক জ্ঞানটাকেও আমরা এই কারিকুলামে নিয়ে আসতে পারি। যেমন একজন বিজ্ঞান শিক্ষক যখন আমাদের শ্রেণীকক্ষে আমাদের পাঠদান করেন, তখন তিনি তার কঙ্কালের বিষয়ে কিংবা কোনো কোষ গঠন নিয়ে আমাদেরকে পড়ান। তাহলে আমরা যদি সেটাকে বাস্তবে সে একটি কঙ্কালকে সামনে দাঁড় করিয়ে সেটা যদি আমরা হাতে কলমে পড়তে পারি, কিংবা একজন গণিত শিক্ষক যখন আমাদেরকে তিনি বাস্তব সংখ্যা সম্পর্কে পড়াতে পারেন বা বিভিন্ন বিষয় সম্পর্কে গণিতের জানাতে পারেন, তখন আমরা সেগুলোকে সরাসরি যদি মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারি এবং হাতে কলমে তাদেরকে দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা এই কারিকুলামকে সার্থকভাবে সফল করতে পারি এবং ব্যবহারিক জীবনেও তাদের এই চর্চা তারা অব্যাহত রাখতে পারে। ধন্যবাদ। এবার আমি একজন শিক্ষকের কাছ থেকে তার প্রশ্ন আশা করছি। একজন শিক্ষক হিসেবে আমি বলতে চাই, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্ধারণে তাদের বিষয় নির্বাচনে শিক্ষক ও অভিভাবক মণ্ডলী কীভাবে সহযোগিতা করতে পারে? ধন্যবাদ আপনার একটি যুগোপযোগী এবং সুন্দর প্রশ্নের জন্য। আমাদের যে নতুন কারিকুলাম রয়েছে, এই কারিকুলামেই এমনভাবে বিষয়গুলো নির্বাচন করে দেয়া আছে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী তার স্বাধীনভাবে তাদের বিষয়গুলো নির্বাচন করতে পারে। তবে এই বিষয়ে শিক্ষক এবং অভিভাবকরা তাদেরকে সহযোগিতা করতে পারে। কিভাবে সহযোগিতা করতে পারে? সেটা হচ্ছে শিক্ষকরা তার আগ্রহ এবং তার যে মনোভাব সেদিকে খেয়াল রাখতে হবে এবং তার উপর ভিত্তি করে তাকে তার পছন্দ মতো কাজ করতে দিতে হবে। কারণ তাকে যদি তার চিন্তা চেতনা এবং আগ্রহের বিপরীতে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটাতে ভালো ফলাফল আসবে না। তাই শিক্ষকরা সবসময় চেষ্টা করবেন শ্রেণীকক্ষে একজন ছাত্র সে কোন দিকে মনোযোগী, আর বাবা মাও দেখতে হবে যে তার সন্তান কোন বিষয়ে আগ্রহী এবং যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে তাকে তার মতো করে অধ্যয়ন করতে দিতে হবে। তাহলেই একজন ছাত্রছাত্রী বা সন্তান তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। ধন্যবাদ সবাইকে। শিক্ষার সাথে বিশেষ জ্ঞান যদি বাস্তবে প্রয়োগ করা না যায় তবে সবই ব্যর্থ। গবেষণার অভ্যাস কৈশোর থেকেই শুরু করা প্রয়োজন। গবেষণার দক্ষতা থাকলে যে কোনো সেক্টরে কাজ করা সহজ হয়। স্কুলের কাজ দিনের বেলায় ক্লাসের মধ্যেই শেষ করা উচিত। রাতের সময়টা বিভিন্ন গবেষণা, বই পড়া, লেখার কাজে ব্যয় করা উচিত। তাতে চিন্তা শক্তি বাড়বে। আর ল্যাবে প্রত্যেক সমস্যা হাতে কলমে চর্চা করে নতুন সমাধান বের করা। না হলে পুরনো জ্ঞানের চাপে ভুল তথ্য নিয়ে শেখা জ্ঞান কোনো কাজে আসবে না। আজকের আলোচনায় এই পর্যায়ে এসে তোমাদের কাছ থেকে জানতে চাই, বর্তমানে তোমরা স্কুলে বা বাড়িতে এই বিষয়গুলো কিভাবে চর্চা করে থাকো? এই সমস্যা সমাধানেই বা করণীয় কি? প্রথমেই শুনব একজন কিশোর বন্ধুর কাছ থেকে। ধন্যবাদ আমাকে মতামত দানের সুযোগ দেওয়ার জন্য। এ বিষয়ে আমার মতামত হলো, আমি স্কুলের পড়া স্কুলে শেষ করে ফেলি এবং স্কুলে যদি কোনো পড়া আমি না বুঝি তাহলে তা নিয়ে আমি অবসর সময়ে গবেষণা করি। যেমন আমি কয়েকদিন আগে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ
এই বিষয়গুলো খুব জটিল, এগুলো আমি বুঝতে পারিনি প্রথমে। তাই আমি ঠিক করলাম কি আমি রাতে অবসর সময়ে এই নিয়ে গবেষণা করব। এ নিয়ে আমি আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মধ্যে আমি গিয়ে পৃথিবী সম্পর্কিত একটি বই স্যারের কাছ থেকে নিলাম এবং সেই বইটা নিয়ে আমি রাতের অবসর সময়ে পড়লাম এবং 2-1 দিন পড়ার পর আমি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা শিখলাম। স্কুলের পড়া স্কুলে শেষ হয়ে গেল এবং আমার যে গবেষণার বিষয়টি ছিল সেটিও আমি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি। তুমি সুন্দরভাবেই এই কাজটি করতে পারছো। আমি মনে করি তুমি যদি এইভাবে চর্চা চালিয়ে যাও তাহলে তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবার আমরা একজন কিশোরীর কাছ থেকে শুনতে চাই সে স্কুলে এবং বাড়িতে কিভাবে এই বিষয়গুলো চর্চা করে থাকে। আমি শারীন আলম টুম্পা। প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই গবেষণা মনস্ক একটি মেয়ে। আমি যখন কোনো কিছুর প্রতি যখন আমার আসক্ত হয় তখন আমি স্যারদের সেটা বলি এবং জানার চেষ্টা করি আসলে কিভাবে কি শুরু করা যায়। যখন আমার কোনো একটা কিছুর প্রতি গবেষণা করার চেষ্টা করা উচিত বলে মনে হয় তখন আমি স্যারকে বলি, স্যার আমার তো এটা জানার ইচ্ছে হচ্ছে, আপনি যদি আমাকে একটু ল্যাবে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি বোঝাতেন তাহলে আমি অনেক ভালোভাবে বুঝতে পারবো। তখন স্যার আমাকে নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে বোঝান। এরপরও আমার যখন আরও বেশি জানার ইচ্ছে হয় তখন আমি মোবাইলে বা বিভিন্ন ওয়েবসাইটে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি এবং বিভিন্ন বিজ্ঞানমনস্ক ব্যক্তিদের কাছ থেকে এই বিষয়ে সাহায্য পেতে পারি। ইন্টারনেটে বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে সাহায্য করে থাকেন। ধন্যবাদ তোমাকে তোমার এই সুন্দর চিন্তা চেতনা এবং এই চর্চা চালিয়ে যাওয়ার জন্য। তবে আমি তোমাকে আরেকটু পরামর্শ দিব, তুমি বাসায় গিয়ে যদি তোমার আম্মু আব্বু এই বিষয়ে জানা থাকে তাদের সাথে পরামর্শ করতে পারো এবং তোমার যদি সমসাময়িক বড় ভাই যারা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত বা লেখাপড়া করছে তাদের কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো, অথবা তোমার আশপাশের যারা আছেন এই বিষয়ে তুমি যদি মনে করো যে না আমার আশেপাশে যারা এই বিষয়ে জানতে পারে তাদের সাথেও তুমি এই বিষয়ে চর্চা করে তুমি এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। ধন্যবাদ তোমাকে। এবার আমি অনুরোধ জানাচ্ছি একজন অভিভাবককে তার মতামত জানানোর জন্য। আমি বিনা বড়ুয়া, একজন অভিভাবক হিসাবে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। একজন অভিভাবক হিসাবে আমি আমার শিশুদেরকে ওরা যদি কোনো বিষয়ে যদি না জানে তখন ওদেরকে আমি ওটা বোঝাবার চেষ্টা করি। আর ওদেরকে আমি বিজ্ঞান মেলায়, হস্তশিল্প মেলায়, জাদুঘরে নিয়ে গিয়ে ওদেরকে আমি মানে ব্যবহারিক মাধ্যমে ওরা যাতে হাতে কলমে শিখতে পারে আমি ওই বিষয়ে ওদেরকে শেখানোর চেষ্টা করি। আর আমি মনে করি ওরা বইতে পড়ার পাশাপাশি ওরা যদি বাস্তবে যদি ওটা যদি শিখে চেষ্টা করে তাহলে আমি মনে করি ওরা আরও বেশি জানবে, ওরা আরও বেশি করে শিখতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনি তাদেরকে যে বইয়ের পড়ালেখার পাশাপাশি বাস্তবে এবং ব্যবহারিকভাবে তাদেরকে যে শেখানোর চেষ্টা করছেন এটা তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে এবং এটা আরও ফলপ্রসূ হবে। ধন্যবাদ জনাব মোহাম্মদ মইনুল ইসলাম, কারিগরি কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, কলাতলী, কক্সবাজার। এতক্ষণ আপনি আমাদের যারা উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী ছিলেন সকলের সাথে কথোপকথনে যুক্ত হয়ে আমাদের জ্ঞানগর্ভ পরামর্শ দিয়েছেন এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আপনার মতামত জানিয়েছেন। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব কৈশোরে বিজ্ঞান ও উদ্ভাবন দক্ষতা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। আমাদের সাথে ছিলেন আজকের বিশেষজ্ঞ অতিথি জনাব মোহাম্মদ মইনুল ইসলাম, কারিগরি কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, কলাতলী, কক্সবাজার। বিশেষজ্ঞ অতিথির সাথে যে সকল কিশোর কিশোরী, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ মতামত জানিয়ে অংশ নিয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বিশেষজ্ঞ অতিথির পরামর্শ। বিজ্ঞান চর্চার জন্য কি করতে হবে স্কুলে ও বাড়িতে? ধন্যবাদ আপনাকে। বিজ্ঞান চর্চার জন্য আসলে আমরা স্কুলে এবং বাড়িতে কিভাবে কাজ করব সে বিষয়ে আমার পরামর্শ হচ্ছে, তোমরা যখন স্কুলে যা শিখবা তা সাথে সাথে স্কুলেই শেষ করে ফেলবা। তোমরা তোমাদের দলগত যে শিক্ষণ পদ্ধতি রয়েছে তার আলোকে নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের শিক্ষক মণ্ডলীর সহযোগিতায় স্কুলের কাজ স্কুলেই শেষ করবে এবং তা নিয়ে বাড়িতে চিন্তা করবে এবং তার সম্পর্কিত যেই জ্ঞানগুলো রয়েছে তোমরা তোমাদের অনলাইন
সুযোগ থাকলে সেখান থেকে তোমরা চর্চা চালিয়ে যাবে এবং তোমাদের বাবা মা ভাই বোনদের সাথে পরামর্শ করে এবং বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা এই বিষয়ে আরও জ্ঞান লাভ করতে পারো। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, কৈশোরে বিজ্ঞান ও উদ্ভাবন দক্ষতা। প্রত্যেক শিশুরই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই তাদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রোজনা আক্তার রোজি।